আজকে ন্যারেশনের ইম্পারেটিভ অংশটা মানে এটা কিন্তু আজকে ম্যাজিকের মতন আলোচনা হবে এবং সমাধান করতে পারবো ম্যাজিকের মতন। যে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে গেলে আমরা ইম্পারেটিভের সেন্টেন্সটাকে চিনতে হবে। ইম্পারেটিভ সেন্টেন্স আমরা কিভাবে চিনি? আমরা সাধারণত লেট হিম ডু দ্য ওয়ার্ক, তাহলে লেট দ্য শুরু হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, ডু দ্য ওয়ার্ক এটা ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা যদি লিখি ডু দ্য ওয়ার্ক, এটা কি ভার্ব দ্বারা শুরু হয়েছে না? তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। লেট হিম ডু দ্য ওয়ার্ক বা ডু ইট, লেট দ্বারা শুরু হয়েছে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। মানে ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে লেট বা ভার্ব দ্বারা শুরু হলেই হচ্ছে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স আমরা চিনতে পারছি। ওকে, আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে ইম্পারেটিভ ন্যারেশন কিভাবে করতে হয় সেটাই বুঝতে হবে। কারণ ইম্পারেটিভ সেন্টেন্স যদি না চিনি তাহলে আমরা ইনডাইরেক্ট করতে পারবো না। দেখো, আর ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে সেটা কি জানো? যে সেন্টেন্স দ্বারা আদেশ, অনুরোধ, নিষেধ, উপদেশ ইত্যাদি প্রকাশ করা বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে তাহলে অর্ডার, আদেশ, রিকোয়েস্ট, অনুরোধ, অ্যাডভাইস, উপদেশ, কমান্ড, আদেশ, ফরবিড মানে নিষেধ করা। আচ্ছা, এখানে ইম্পারেটিভ সেন্টেন্স করার আগে আমাদের কয়েকটা জিনিস জানতে হবে। সেটা হচ্ছে পরিবর্তন। ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার ক্ষেত্রে পরিবর্তন হচ্ছে অবশ্যই রিপোর্টিং ভার্বের পরিবর্তন হবে। রিপোর্টিং ভার্ব বলতে আমরা কি বুঝি? রিপোর্টিং ভার্ব বলতে এদিকে যে অংশটা থাকে আর এদিকে যে সেন্টেন্সের অংশটা থাকে এটাকে বলা হয় রিপোর্টেড অংশ, আর এদিকে বলা হয় রিপোর্টিং অংশ। মানে ঘিরে দেওয়া অংশটা যখন থাকবে, আমরা যদি এক্সাম্পল এখানে দেখি, যেটা ঘিরে দেওয়া অংশটা দেওয়া থাকবে, যে স্ট্যান্ড আপ লেখা আছে কোটেশন মার্কের ঘিরে দেওয়া অংশটা, এটাকে কি বলা হয়? রিপোর্টেড অংশ। আর ঘিরে না দেওয়া অংশটাকে বলা হয় রিপোর্টিং অংশ। এবং এখানকার রিপোর্টিং সাবজেক্ট, রিপোর্টিং ভার্ব এবং এটা রিপোর্টিং অবজেক্ট। তাহলে আমরা রিপোর্টিং ভার্ব বলতে কোনটাকে বোঝাচ্ছি? এই যে সেইট লেখা আছে এটাকে বোঝাচ্ছি। ওকে, তাহলে আমরা রিপোর্টিং ভার্বের পরিবর্তন হবে। দ্বিতীয় বিষয়টা খেয়াল রাখতে হবে লিঙ্কিং ওয়ার্ড। মানে দুইটা সেন্টেন্সের মাঝখানে অবশ্যই কোনো না কোনো লিঙ্কিং ওয়ার্ড আসবে। ইম্পারেটিভ সেন্টেন্স হলে কি করতে হবে? টু অথবা নট টু ব্যবহার করতে হবে। তাহলে এখানে আছে পজিটিভ বাক্য হলে আমরা যদি সেন্টেন্সে এখানে কি স্ট্যান্ড আপ পজিটিভ বাক্য না, তাহলে আমরা শুধু টু বসাই দেবো। আর যদি নেগেটিভ বাক্য হতো তাহলে আমরা কি বসাবো? নট টু ব্যবহার করবো। যেমন এখানে দেখছি ডোন্ট ইট, এখানে কি ডোন্ট নেগেটিভ, তাহলে আমরা কি ব্যবহার করবো? দুইটা সেন্টেন্স মধ্যে নট টু। এইটা হচ্ছে লিঙ্কিং ওয়ার্ড ইম্পারেটিভের ক্ষেত্রে। তারপরে দেখবো যে এখানে যে সাবজেক্ট বা পসেসিভের বিষয়, এখানে সাবজেক্ট থেকে তারা শুরু হচ্ছে না, তার এখানে দরকার নাই। পসেসিভ যদি মাই, ইজ, দেয়ার, অর এগুলো যদি থাকে সেটাও আমরা পরিবর্তন করব। এবং রিফ্লেক্সিভের ক্ষেত্রেও কিন্তু সেটা পরিবর্তন হবে। ইয়ারসেলফ, মাইসেলফ, দেমসেলফ এগুলো যদি থাকে সেটা সাবজেক্ট অনুসারে এগুলো পরিবর্তন হয়। এখানে তো সেটা হচ্ছে না। নিকট বা দূরত্ববাচক শব্দ আছে কিনা সেটা খেয়াল করবো। ইম্পারেটিভে যেমন দিস থাকলে আমরা দ্যাট লিখবো, এই দিস থাকলে দোজ, নাও থাকলে দেন, হিয়ার থাকলে দেয়ার, অ্যাগো থাকলে বিফোর, হেন্স থাকলে দেস, ইদার থাকলে দিদার, দাস থাকলে সো, টুডে থাকলে দ্যাট ডে, টুমরো থাকলে দা ফলোইং ডে বা নেক্সট ডে লিখতে হলো। ইয়েস্টারডে থাকলে দা প্রিভিয়াস ডে, টু নাইট থাকলে দ্যাট নাইট। এই যে টু, এখানে টুডে দ্যাট ডে আছে, টু থাকা মানে দ্যাট। লাস্ট নাইট থাকলে দা প্রিভিয়াস, লাস্ট গত হওয়া মানে কিন্তু প্রিভিয়াস শব্দটা ব্যবহার করব। আর যেমন ইয়েস্টারডে মর্নিং তাহলে দা প্রিভিয়াস মর্নিং। টুমরো ভবিষ্যতে কোনো বিষয়টা থাকলে আমরা দা নেক্সট শব্দটা ব্যবহার করব, দা টুমরো মর্নিং তার নেক্সট মর্নিং। ওকে, এটা আছে কি? নিকট বা দূরত্ববাচক শব্দ। নিকটবাচক যে শব্দগুলো এদিকে, আমরা দূরত্ববাচক শব্দ হিসেবে এগুলো ব্যবহার করব কখন? ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময়। আচ্ছা, আর একটা বিষয় খেয়াল রাখবো যে ইম্পারেটিভে যদি আমরা স্যার পাই, যদি এই স্যার শব্দটা পাই তাহলে আমরা কি লিখবো? রেসপেক্ট করি। আর প্লিজ শব্দটা যদি পাই তাহলে কাইন্ডলি বা পলাইটলি লিখবো। যে কোনো একটা লিখলে হলো, আমরা পলাইটলি লিখতে পারি অথবা কাইন্ডলি লিখলে হলো। এবার এক্সাম্পলে আসি। আমরা শুধু দুইটা বিষয় খেয়াল রাখবো, যে দুইটা সেন্টেন্সের মাঝখানে একটা লিঙ্কিং ওয়ার্ড আসবে আর রিপোর্টিং ভার্বটা খেয়াল রাখবো। তাহলে দেখবা যে ইট উইল বি ভেরি ইজি টু সলভ ইট। দেখো, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট স্ট্যান্ড আপ, এটা কোন সেন্টেন্স? আমরা বুঝতেই পারছি এটা ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্স হলে লিঙ্কিং ওয়ার্ড আসবে টু অথবা নট টু। তো এখানে কি দ্বারা শুরু হয়েছে? ভার্ব দ্বারা শুরু হয়েছে না? আর যদি ভার্ব দ্বারা শুরু হয় তাহলে কি করব? টু স্ট্যান্ড আপ। ক্লিয়ার? আচ্ছা, এখানে কি বলা আছে? যে অবশ্যই কোনো না কোনো ভার্বের
রিপোর্টিং ভার্ব পরিবর্তন হবে না। দ্য টিচার সেই টু দ্য স্টুডেন্ট, স্টুডেন্ট উঠে দাঁড়াও, কি করলো? আদেশ করলো, তাই তো, অর্ডার করলো। তাহলে আমরা কি লিখবো? দ্য টিচার অর্ডার। এখন এটা সাইড আছে, পাস্ট আছে, আপনি কি অর্ডার লিখবেন? অর্ডার। ওকে, অর্ডার। এখন টু সব সময় থাকলে কিন্তু উঠাই দেবা। তাহলে অর্ডার দ্য স্টুডেন্ট, স্টুডেন্ট টু স্টার্ট আপ। কত সহজ। শুধু খেয়াল রাখো, আমি বলছি রিপোর্টিং ভার্বটা নিয়ে আসতে হবে এবং লিঙ্কিং ওয়ার্ডটা নিয়ে আসতে হবে ইম্পারেটিভ করতে গেলে। ওকে, পরেরটা দেখি। হি সেড টু মি প্লিজ ওপেন দ্য ডোর। এখানে অবশ্যই অনুরোধ করছে, কারণ প্লিজ শব্দটা থাকলে রিকোয়েস্ট শব্দটা চলে আসবে, মানে অনুরোধ চলে আসবে। তাহলে আমরা কি করব? লিঙ্কিং ওয়ার্ড কি ব্যবহার করব? এখানে আবার সেই ভার্ব দ্বারা শুরু আছে। তাহলে ভার্ব দ্বারা যদি শুরু হয় তাহলে শুধু পজিটিভ বলে টু আর নেগেটিভ বলে নট। এখানে পজিটিভ, তাহলে আমরা দুইটা সেন্টেন্সের মাঝখানে কি লিখবো? টু। এদিকে কি লিখবো? ওপেন দা ডোর। হয়েছে? আর এদিকে কি করব? সেইটার জায়গায় এখানে কি রিকোয়েস্ট করছে বললে অনুরোধ করছে, তাহলে আমরা কি লিখবো? রিকোয়েস্টেড না রিকোয়েস্ট? রিকোয়েস্টেড। রিকোয়েস্টেড টু থাকবে না, রিকোয়েস্টেড মি। এখানে যে প্লিজ শব্দটার জন্য আমরা কি ব্যবহার করতে বলেছি? প্লিজ থাকলে আমরা কাইন্ডলি বা পলাইটলি, আমরা এখানে পলাইটলি শব্দটাই ব্যবহার করব। ঠিক আছে? মি পলাইটলি। ক্লিয়ার? পলাইটলি শব্দ কেন ব্যবহার করলাম? এই প্লিজের জন্য। যদি প্লিজ না থাকতো তাহলে আমরা এখানে যদি এমন থাকতো হি সেড টু মি ওপেন দ্য ডোর, আমরা তখন কিন্তু শুধু টু ওপেন দ্য ডোর লিখতাম, পলাইটলি শব্দটা লিখতাম না। তাহলে পলাইটলি শব্দটা কিসের জন্য লিখলাম? এই প্লিজের জন্য পলাইট শব্দটা লেখা হলো। ক্লিয়ার? ওকে, নেক্সট আসে। রিকোয়েস্ট কেন লেখা হলো? রিকোয়েস্টেড এখানে আদেশ অনুরোধ করা হয়েছে সেই জন্য। এইটা অবশ্যই ওপেন দ্য প্লিজ ওপেন দ্য ডোর অনুরোধ করা হয়েছে এর জন্য। তার মানে সেন্টেন্সে আদেশ করছে, অনুরোধ করছে, তার নিষেধ করছে, সেটার উপর ডিপেন্ড করে আমরা অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস, কমান্ড, ফরবিড এগুলো ব্যবহার করব। যখন বুঝতে পারবা না তখন হয় সেড অথবা টোল্ড লিখবে। যখন কোনো বিষয় যখন বুঝতে পারবে না, এখন যদি বলেন স্যার কিন্তু পাস্টে আছে, এক্সপ্লেনেশন করতে যাবা তখন কিন্তু অধিকাংশই পাস্টে থাকবে। তার জন্য আমরা সেড বা টোল্ড শব্দটা ব্যবহার করব। যখন কোনো কিছু বুঝতেই পারছে না, যে আমার এটা বুঝতে পারছি না, যে আদেশ করলো না অনুরোধ করলো, সেই ক্ষেত্রে আমরা সেড অথবা টোল্ড ব্যবহার করব। ওকে, নেক্সট উদাহরণ আসি। হি সেড টু হিজ সান ডোন্ট ইট ডার্টি ফুড। তাহলে এটা কি বলছে? নোংরা খাবার খেতে নিষেধ করছে। তাহলে আমরা কি লিখবো এখানে? ফরবিড লিখবো। হি এখন কি লিখবো? কারণ কি? অবশ্যই পাস্ট টেন্সে পরিবর্তন হবে। রিপোর্টিং ভার্ব এবং লিঙ্কিং ওয়ার্ড দুটো আসবেই। তাহলে এখানে কি লিখবো? ফরবিড না ফরবিড? ফরবিড। কারণ এটা পাস্ট আছে, এটা পাস করতে হবে। টু থাকবে থাকবে না? ইজ সান। এখন নট টু লিখবো না টু লিখবো? এখানে কিন্তু একটা বোঝার বিষয় আছে। এটা যখন নিষেধ করে দিয়েছে, অলরেডি নিষেধ করে দিয়েছে, তখন আমরা এখানে টু বসাবো, মানে এখানে নট টু ব্যবহার করবো না, শুধু টু ব্যবহার করব। আমি আবার বলছি, এই ডু নট দ্বারা এখানে নিষেধ করা হয়ে গেছে। এখানে আছে যে ডার্টি খাবার খেতে নিষেধ করেছে, এখানে নিষেধ করেছে না করেছে, তাহলে এই ফরবিড দ্বারা কিন্তু এটা নিষেধ অলরেডি হয়ে গেছে। তখন এক কথায় ফরবিড আসলে এখানে নট টু লেখা যাবে না। এখানে যদি আমি ফরবিড লিখি তাহলে এখানে নট টু লেখা যাবে না, শুধু টু লিখতে হবে। নেগেটিভ হলো, তাহলে টু ইট ডার্টি ফুড। এখন যদি বলো যে স্যার তাহলে আমরা নট টু লিখবো কোন জায়গায়? হ্যাঁ, এখানে নট টু এইভাবেও লেখা যাবে, দুইটা ভাবে করা যাবে। আমরা যদি এখানে বলে যে ডোন্ট ইট ডার্টি ফুড, এটা কি করেছিল? অর্ডার। এটা হচ্ছে যে উপদেশ দিল না, একটা অ্যাডভাইস করছে না যে এটা না খেতে, তাহলে আমরা এখানে লিখতে পারি স্যার এটা অর্ডার আছে। নো, অ্যাডভাইস। অ্যাডভাইস ইজ son কি এবারটা লিখবো দুইটা সেন্টেন্সের মাঝখানে এখানে কি আছে? নেগেটিভ বাক্য হিসেবে নট টু ইট ডার্টি ফুড। তার মানে আমরা বুঝলাম যদি ফরবিড শব্দটা ব্যবহার করি তাহলে এখানে আমরা নট টু ব্যবহার করব না, শুধু টু ব্যবহার করব।
নেগেটিভ বাক্য হলো, ঠিক আছে। আর যদি আমরা পারমিট শব্দটা ব্যবহার না করি তাহলে আমরা অ্যাডভাইস বা অর্ডার যেটি আসুক সেক্ষেত্রে আমরা নট টু ব্যবহার করবো। মনে থাকবে তো? ওকে, নেক্সট আসি। হি সেড টু মি টু দ্য ওয়ার্ক। এখন এটা কি দুইটা সেন্টেন্সের মাঝখানে অবশ্যই টু অথবা নট হবে। এটা কি আছে, পজিটিভ না নেগেটিভ? পজিটিভ বাক্য, তাহলে কি আসবে? টু ব্যবহার করবো। এই যে লিঙ্কিং ওয়ার্ড হিসেবে এই দুটা আমরা বারবার ইউজ করছি। তাহলে হি ডু দ্য ওয়ার্ক, কাজ কি করো, কি করছে? অর্ডার করেছে, অর্ডার করেছে, অর্ডার মি, টু তো থাকবে না, অর্ডার মি, ওকে, টু ডু দ্য ওয়ার্ক। কত সহজ, ঠিক আছে। তারপর সেই ভার্বের প্রথম রূপ আসবে, টু থাকলে ভার্বের সবসময় প্রথম রূপ আসে। স্যার ভার্বের আগে টু বসলে ওটা কি জানতে চাই স্যার? কোনটা? ভার্বের আগে যদি কোনো ভার্বের আগে যদি টু বসানো হয় তাহলে সেই সেন্টেন্স বাংলার ক্ষেত্রে আমরা তখন ব্যবহার করব তে অর্থে। ও তে তে, যেমন এখানে টু গো থাকলো, এটা হবে যেতে, মানে টু মানে এখানে আমার টু শব্দটা তো তে অর্থে ব্যবহার করা হবে। টু যদি প্লে থাকে হবে খেলতে, বুঝে গেছে? এমন এই টু ইউজ করা মানে এই তে শব্দটা নিয়ে আসা। টু ওপেন খুলতে, টু ক্লোজ বন্ধ করতে। ওকে, আসি নেক্সট। তাহলে হি সেড সিট ডাউন স্যার, এখন স্যার শব্দটা পাইছো, তাহলে কি করবা? স্যারের জন্য রেসপেক্ট করি লিখবা। ওকে, স্যার থাকলে কি লিখবো এখানে? রেসপেক্ট ফুলি। তাহলে আমরা হি, আচ্ছা এখানে বসার কথা বলছে, কি করছে এখানে? সিট ডাউন রিকোয়েস্ট করছে, ভেরি গুড। তাহলে আমরা লিখবো রিকোয়েস্টেড। কি করব? রিকোয়েস্টেড রেসপেক্টফুলি, ভেরি গুড, রেসপেক্ট। টু সিট ডাউন। এখন এই যে ভার্বের প্রথম রূপ মানে পজিটিভ, তাহলে কি হবে তার আগে? টু, নট টু হবে না? জি না। কেন? মানে এটা স্যার পজিটিভ কারণ এটা পজিটিভ বাক্য, ডু নট শব্দটা নাই, নেগেটিভ করা হয়নি, আর এখানে টু ব্যবহার করা হবে। টু সিট ডাউন। দেখো কত সহজ না? হ্যাঁ, আচ্ছা পরবর্তী যেখানে ভার্ব আমরা বললাম যে ইম্পারেটিভ সেন্টেন্স লেট দ্বারা শুরু হয়, ভার্ব দ্বারা শুরু হয়, তার মানে আমরা পরবর্তী ক্লাসটা লেটের ক্লাসটা আমরা করব। ওকে, থ্যাঙ্কস ফর